আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে গল্পে গল্পে একাডেমিক পড়াশোনা সংক্রান্ত যে ভিডিও, সেটার দ্বিতীয় ভিডিও। আজকেও আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত চারুপাঠ যে বইটি আছে, বাংলা প্রথম পত্র যে বইটি, সেটি থেকে একটি নমুনা লেসন আমরা ভিডিও করব। নমুনা লেসন বলতে আমি বলতে যাচ্ছি যে আমার এই ভিডিওটার আগে একটা ভিডিও ছিল, সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে আমার অভিজ্ঞতা থেকে একজন ছাত্র হিসাবে বাংলা যে কোনো লেখা হোক, সেটা গদ্য কিংবা পদ্য, সেই লেখাটা বোঝার জন্য আমার আসলে কি কি স্টেপের মধ্য দিয়ে যাওয়া উচিত বা পদক্ষেপ প্রথমে নেওয়া উচিত, সেই জায়গাটা আমি বলছি যে প্রথমে আমাদের জানা উচিত হচ্ছে লেখক পরিচিতি সম্পর্কে। তারপরে লেখক লেখাটা যে লিখছেন, সেই লেখাটার পড়ার পরে আমাদের মধ্যে কি পরিবর্তন আসতে পারে, সেইটা পাঠের উদ্দেশ্য হিসেবে আমাদের এই বইগুলোতে দেওয়া আছে। সেই পাঠের উদ্দেশ্যটা আমরা পড়বো। পাঠের উদ্দেশ্যের পরে আমরা হচ্ছে যে গল্পটা আমরা পড়তে চাই, সেই গল্পটা কি নিয়ে লেখা, তার একটা সংক্ষিপ্ত পাঠ পরিচিতি পড়বো। তারপরে শব্দার্থগুলা রপ্ত করব বা এক নজরে দেখে নিব, এবং এর পরে গিয়ে হচ্ছে আমরা মূল গল্পটা পড়ব। তো এখন এই যে কয়েকটা স্টেপ আমি বললাম, এই স্টেপগুলা মেনে কি করে একটা বাংলা গদ্য পড়া উচিত একজন শিক্ষার্থীর, সেই জায়গাটা আমি নমুনা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এখনকার ভিডিওর মধ্যে আমি শুধু লেখক পরিচিতি নিয়ে আলাপ করবো, এর পরের অংশে আবার পরের পার্টটুকু নিয়ে আলাপ করবো। আপাতত লেখক পরিচিতিটা নিয়ে যদি আমি আলাপ করি, যে বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য যে গল্পটা প্রথমে আছে, গদ্য যেটা, সেটার নাম হচ্ছে সততার পুরস্কার। এটা লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, খেয়াল করে দেখলে দেখবেন যে বইয়ের মধ্যে লেখা আছে মুহাম্মদ শহীদুল্লাহ, এটা কিন্তু মুহাম্মদ লেখা নাই বা মুহাম্মদ লেখা নাই। তো লেখকদের নাম না যেভাবে লেখা থাকে ওভাবে লিখতে হবে। যেমন নজরুল ইসলামের নাম যদি রস্যকারণের নিচে দিয়ে থাকেন, তাহলে আমার ওভাবেই লেখা উচিত। আমি যে একটু বাঁকা করে দেওয়ার যে সিস্টেম, সেটা লেখা উচিত না। লেখক যেভাবে তার নিজের নামকে লিখে গেছেন সেটাই আমাদের রাখতে হবে, নয়তো সেটা আসলে অনধিকার চর্চা কি মানে আইনসম্মত না, সেটাই আমি বলবো। যে লেখক যেভাবে লিখছে ওভাবে আমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই লেখাটা যে লিখছেন সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ, তার সম্পর্কে লেখক পরিচিতি ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে যেটা দেয়া আছে, সেটা যদি আমি কিছুটা এখান থেকে পড়ি, সেটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। উনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তাইলে এখানে আমি যে লাইনটা পড়লাম, এখান থেকে যদি আমাদের ওই যে ষষ্ঠ শ্রেণীতে এমসিকিউ থাকে বা বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তরে অনেক সময় লেখক পরিচিতি থেকেও প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো পারার জন্য আমাকে করতে হবে কি, এগুলো যখন আমি পড়বো পাশে একটা খাতার মধ্যে লিখবো যে মোহাম্মদ শহীদুল্লাহ, আচ্ছা ঠিক আছে, 1885 পশ্চিমবঙ্গ ভারত, আর হচ্ছে 24 পরগনা জেলা, আর হচ্ছে পেয়ারা গ্রাম, এরকম একটা সাইড নোট নেওয়া, মানে আঁকিবুকি করা খাতার মধ্যে। এর ফলে হবে কি, আমি লাইনটা যেটা পড়লাম, সে পড়াটা পড়লাম, আবার খাতার মধ্যে লিখলাম, এর মধ্যে দিয়ে আমার ব্রেইনে ডাবল এই তথ্যটা ঘুরলো, ঘুরার স্থায়িত্বটা বেশি হচ্ছে, সেই জিনিসটুকু আমরা পাইলাম। তারপর হচ্ছে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামটা আসা মাত্রই আমাদের মাথায় আসা উচিত যে উনি আসলে কে ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেই বহু মানুষ জানেন যে উনি প্রায় 18টা ভাষার মতো উনি জানতেন, এইটা আমাদের মাথায় ঘুরে বা আসে। তো এইটা আমরা পাইলাম। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি হিসেবে পরিচিত ছিলেন, এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে, বিশেষ করে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সহজ উত্তর যে উনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। এবারে যদি আমরা যাই যে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় পড়াশোনা করেন, মোহাম্মদ শহীদুল্লাহ প্রথমত কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তত্ত্বে এমএ পাশ করেন, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা তথ্য যে বিভাগ, সেই বিভাগের প্রথম ছাত্র ছিলেন। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন। তেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে যদি আমরা তার পড়াশোনার ব্যাপারটা বলি, উনি অনার্স করছেন হচ্ছে সংস্কৃতে এবং কলকাতা ভাষা তথ্যে হচ্ছে এমএ পাশ করছেন। আর তিনিই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা তথ্য বিভাগের প্রথম ছাত্র। এরপর উনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। তাহলে আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে যে পরিচয়টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পেলাম, সেটা হচ্ছে যে 1885 সালে জন্ম নেওয়া এই মানুষটা বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। উনি সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন, এবং ওখান থেকে উনি এমএ পাশ করেন। পরবর্তীতে উনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো এখান থেকে অনেকগুলা এমসিকিউ হওয়া সম্ভব। সোরবন বিশ্ববিদ্যালয় কোথায়, প্যারিস। তারপরে হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র কে ছিলেন,
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম করে অনেক প্রশ্ন দেওয়া এই জায়গাটা থেকে সম্ভব। সো এখানে আমাদের যেটা করতে হবে, যেটা পড়ার সময় খুব মনোযোগ দিয়ে ওইভাবে লিখে লিখে পড়তে হবে, একটু আলাদা আলাদা সেগমেন্ট করে, যে ওনার জন্মের এই অংশ, শিক্ষাগত যোগ্যতার এই অংশ, তারপর হচ্ছে ওনার সম্পর্কে আর কি তথ্যপত্র আছে এই অংশ, এটা লিখলাম। এরপর হচ্ছে কর্মজীবনটা নিয়ে যদি আমরা বলি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পান। ছোটদের জন্য তিনি কিছু লেখা লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙুর সম্পাদনা করেছেন। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনাতেও তার অসামান্য কীর্তি ছিল। তো এখান থেকেও কিন্তু অনেকগুলা এমসিকিউ আসতে পারে, যেমন আঙুর এটি কি, ফল, ফুল, পত্রিকা, বা আরেকটা অংশ দিল যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত আঙুর একটা পত্রিকা। এভাবে যদি দেয় তখন আমাদেরকে আসলে ওই বড় উত্তরটাই দিতে হবে। শুধু পত্রিকা বলার চাইতে যদি আবার আরো স্পেসিফিক করে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত, তখন আমাদেরকে উত্তর দিতে হবে ওইটাই। লাস্টলি উনি মারা যান হচ্ছে 1969 খ্রিস্টাব্দে, ঢাকায় মৃত্যুবরণ করেন। এখানে ওনার মৃত্যুর সালটা যদি মনে না থাকে তাহলে আমি একটু ব্রেন স্টর্মিং করতে পারি। উনি 69-এ মারা যান, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এই ধরনের আমার জানা তথ্যগুলোর সাথে ওনার সম্পর্কে বিভিন্ন তথ্য মনে রাখার জন্য আমি ধরেন কিছু জিনিস ভাবতে দিয়ে পারি। যেমন আঙুর বললেই আমাদের মাথায় আসে ফল, কিন্তু আঙুর বললে এখন থেকে ফলের পাশাপাশি আমাদের এটা ভাবতে হবে যে আছে আঙুর নামে একটা পত্রিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করতেন। এর মধ্য দিয়ে যেটা হবে কি, এইভাবে ভাবনার ফলে ওনার সম্পর্কে যেসব তথ্য আমাদের মাথায় নেওয়া উচিত, সেই তথ্যগুলা খুব সহজে মাথায় থাকবে বা বসবে। নাইলে আমাদেরকে যেটা করতে হবে, হর করে মুখস্থ করতে হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যেটা আমি দেখছি ছোটবেলায় আমার কাজিনরা যখন গ্রামে পড়তো, কুপির আলোতে এরকম করতে পড়তো আর কি। তো যাই হোক, এটা ওনাদের হয়তো মুখস্থ করার পদ্ধতি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই পদ্ধতিতে পড়ার চাইতে আমরা যদি একটু পড়ি এবং পাশাপাশি খাতায় নোট রাখি এবং আমরা চিন্তা করতে থাকি এক্সিস্টিং যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর সাথে আমাদের ভাবনাটাকে জোড়াই। যেমন ধরেন আঙুর বললে ফল, তার সাথে পত্রিকার ব্যাপারটা, 69-এ উনি মারা গেছেন, আচ্ছা 69-এ মারা গেছেন, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, তার মানে মুক্তিযুদ্ধের 2 বছর আগে উনি মারা গেছেন। তারপরে যে অংশটুকু বাকি থাকে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তো এখন এই যে জিনিসগুলা আমরা যদি মনে রাখতে চাই, এটা তো খাতায় লিখবো, পড়বো, এট দ্য সেম টাইম আমাদের ব্রেন স্টর্মিং করা, যে একটু কানেক্ট করা, আমার জানা জিনিসের সাথে কানেক্ট করা। যেমন ওই যে আঙুর বললে ফলের নাম মাথায় আসে, কিন্তু আমরা ফলের নাম না দিয়ে কি করব, ওই পত্রিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করছেন এইটা একটু মাথায় আনার চেষ্টা করবো। আবার উনি 1969-এ মারা যান, তার মানে আমাদের মুক্তিযুদ্ধ 71-এরও 2 বছর আগে মারা গেছে। এভাবে যদি আমরা মাথায় রাখতে পারি, মানে ভাবনাটা আমাদের অলরেডি জানা জিনিসপত্রের সাথে একটু কানেক্ট করা, খাতায় লিখা, আবার হচ্ছে এই গল্পটা রিডিং পড়া, বা সরি এই লেখাটা রিডিং পড়া, এর মধ্য দিয়ে আমরা যদি পড়ি খুব সহজে আমাদের মাথায় এটা বসে যাবে। যদি এর মধ্য দিয়ে আমরা না পড়ি, ওই পুরাতন পদ্ধতিতে আমার কাজিনরা পড়তেন যেরকম করে, অনেক আগে দেখতাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারাগ্রামে জন্মগ্রহণ, পেয়ারাগ্রামে 1885 এরকম করতে থাকতেন। এরকম করার কোনো মানে হয় না, এতে আপনার যন্ত্রণা ছাড়া আর বেশি কিছু বাড়বে না, তথ্য নেওয়া মাথায় খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে। তার চেয়ে বরং এভাবে যদি রিডিং পড়েন, আপনি, আমার কাছে মনে হয় যে অনেক কম কষ্টে আপনি তথ্যগুলা মাথায় রাখতে পারবেন একজন শিক্ষার্থী হিসাবে। তো এইভাবে হচ্ছে আমাদের প্রথমত লেখক পরিচিতি কিভাবে পড়া উচিত সেটার একটা স্যাম্পল আমরা দিলাম। এর পরের ভিডিওতে আমরা যাব হচ্ছে যে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা নিয়ে পরের অংশটাই কিভাবে পড়া উচিত সেটার একটা স্যাম্পল লেসন আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।